হ্যালো হ্যালো, কি অবস্থা? ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই বলো তো? কি অবস্থা সবার বলো? ঠিক আছে? কি অবস্থা সবার একটু আমাকে জানাও। সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের হচ্ছে ব্র্যান্ড নিউ ব্যাচে। ঠিক আছে, আমাদের ব্র্যান্ড নিউ ব্যাচে সবাইকে ওয়েলকাম করতেছি। কেমন আছো সবাই? আচ্ছা দিনা, ভালো আছি ভাইয়া। তারপরে হচ্ছে সামি বলছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? তোমরা একটু সবাই লাইভে চলে আসো। আমার হচ্ছে অডিও এবং ভিডিওটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আমার অডিও এবং ভিডিওটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা তা একটু আমাকে কাইন্ডলি ভাইয়ারা জানাও। আমি হচ্ছে শুরু করে দিই। ঠিক আছে, জিতু বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমিও ভালো, ক্লিয়ার। আলিফ বলছো কি অবস্থা ভাইয়া? এই তো আছি মোটামুটি ভালো, ক্লিয়ার। আচ্ছা তোমরা চলে আসতেছো। রেদওয়ান একটু আগেই ক্লাসে দেখা হইলো। প্রভা ঠিক আছে, অল ক্লিয়ার। আচ্ছা দেখো, 26 ব্যাচের পোলাপানি বেশি যা বুঝতেছি, সমস্যা নাই। দেখো আমি কিন্তু অলরেডি একটা ব্রেকডাউন ভিডিও দেখাইছি। ঠিক আছে, একটা ব্রেকডাউন ভিডিও দেখাইছি যে আমাদের 200 মার্কসের ভেতরে স্পেশালি ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের কোর্সে, আমাদের যে কোর্সটা আছে মানে আমাদের যে সেকেন্ড পেপার, সেখানে আমাদের অলরেডি 110 নাম্বার, 200-র মধ্যে হচ্ছে আমাদের 110 নাম্বার হচ্ছে রিটেনে। ফার্স্ট পেপারে 70 রিটেনে। সো তুমি যদি একাডেমিক রাইটিং না পারো কিংবা ভালোভাবে না বোঝো জিনিসগুলো তাহলে পারবা না। আর এই যে সামারি রাইটিং আজকে পড়াবো, একাডেমিক রাইটিং তো শেখাবোই, প্লাস হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে কবিতা থেকে সামারি আসে, বুঝছো? এখন কবিতাগুলাই আমরা বুঝি না, সামারি কিভাবে বুঝবো? সো আজকে এইটাতে আমরা হচ্ছে কবিতাগুলাও একটু দেখাই দিব, যদিও এটা ফার্স্ট পেপারের পড়া, তারপরেও দেখাই দিব কবিতা এবং সামারি, প্লাস হচ্ছে আমরা প্র্যাকটিস করব লাইভে সামারি। তো আমার কোনো ইন্ট্রোডাকশন দেওয়া লাগবে না, ক্লাস করতে থাকো, ইন্ট্রোডাকশন সহ সব কিছু এমনিই পাওয়া যাবা। ঠিক আছে? হ্যাঁ, 200 মার্কসে তো 110 মার্কই রাইটিং। আচ্ছা, সামারি আমরা এতদিন যা পড়ে আসছি অনেক ভুল পড়ে আসছি। ঠিক আছে, যেখানেই তোমরা পড়ো না কেন অনেক ভুল পড়ে আসছি। সো সামারিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, একদম বেসিক থেকে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এবং সামারিটা আমরা কত সুন্দরভাবে লিখতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো প্রথমে হচ্ছে সামারি দিয়ে আসলে আমাদেরকে কি বোঝায়? সামারি মানে হচ্ছে স্টোরি ইন ব্রিফ। ঠিক আছে, না আটকাচ্ছে না ভাইয়া, একদম আমার সামনে হচ্ছে একটা পিসি অন করা আছে, আমি দেখতেছি এবং আমার মোবাইলেও তোমাদের কমেন্ট পড়তেছি, তুমি একটু তোমার নেটওয়ার্ক সার্ভিসটা দেখো। ঠিক আছে, তো সামারি মানে কি? সামারি শব্দটার অর্থ হচ্ছে স্টোরি ইন ব্রিফ। সামারি শব্দটার অর্থ হচ্ছে স্টোরি ইন ব্রিফ। সামারি শব্দটার অর্থ হচ্ছে স্টোরি ইন ব্রিফ, তার মানে সংক্ষেপে কোন একটা ঘটনা। ঠিক আছে, সংক্ষেপে কোন একটা ঘটনা। তোমরা নোট করো বা যাই করো, কোনো প্রবলেম নেই ভাইয়া, আমি ক্লাস শেষে এই স্লাইডটা আপলোড করে দিই, তুমি দেখে নোট রাখিও। নোট রাখাটা ইম্পর্টেন্ট, বুঝছো? তুমি যদি নোট রাখো না তাহলে দেখবা একাডেমিক অ্যাডমিশন তোমার রিভাইজ দিতে খুব সহজ হচ্ছে। আচ্ছা, এখন সামারি জিনিসটা তো আমি বুঝলাম, তো সামারি মানে কি? সামারি বাংলায় সামারি মানে কি? ঠিক আছে, আচ্ছা তুমি জানো না সিফাত, কোনো সমস্যা নাই। এখন আমি ভাই পেইড ক্লাসে কন্টেন্টে বিশ্বাসী, আমি তোমার পেইড ক্লাসে আইনে তোমারে আমার কি কি আছে এগুলো আমি ভাই দেখাবো না, আমি ওই রকম টিচার না। আমার এই যে গ্রুপটা যে আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, ওইখানে দেখো একটা তোমার সেশন করা আছে এই কোর্সের ওপর, যে কি কি আছে না না আছে সব কিছু বলা আছে। সো ওই ক্লাসটা একটু দেখে নিও, তুমি বুঝে যাবা। সামারি আছে তোমার, এইটা তুমি দেখো, এটা দেখলেই তুমি উপকৃত হবা। ডিইউএ ইউনিটে রিটেন দাগাইলে তোমার সামারি লাগবে এবং তোমার একাডেমিকে সামারি লাগবে, যেটাতে স্টুডেন্টরা 6-7-এর বেশি পায় না। ঠিক আছে, খুব ভালো লিখলেও 6-7 পায়, আমি যেটাকে 8 থেকে 9-তে কীভাবে কনভার্ট করতে হয় সেটাই শেখাবো। তো সামারি শব্দের অর্থ হচ্ছে স্টোরি ইন ব্রিফ, অর্থাৎ কোনো কিছু, ব্রিফ মানে সংক্ষেপে, অর্থাৎ কোনো গল্পটাকে আমি সংক্ষেপে বলতেছি, সেটাই হচ্ছে আমার সামারি। এখন সামারির বাংলাটা কি? সামারির বাংলাটা হচ্ছে সারাংশ। আমরা সারাংশ পড়ে আসছি না, সারাংশ কিংবা সংক্ষেপ। এখন সারাংশ মানে কি? সার যোগ অংশ, অর্থাৎ আমাদের একটা স্টোরি বা পয়েমের কাহিনী বা ঘটনা প্রবাহকে সংক্ষেপে প্রকাশ করার নাম, সংক্ষেপে যদি আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে সামারি। অর্থাৎ আমার অনেক বড় একটা কিছু আছে, এটাতে আমি সংক্ষেপে যতটুকু দরকার ততটুকুর মাধ্যমে প্রকাশ করছি, সেই জিনিসটাই হচ্ছে আমার সামারি। ঠিক আছে, আদাব। তো এখন এইটা
মজা করে সামারিটা আমি এইভাবে মনে রাখতে পারি যে সামারির পুরা জিনিসটাকে, সামারি লেখার একটা গান আছে বুঝছো, সামারি লেখার একটা গান আছে, সেই গানটা কি জানো, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে, এই জিনিসটা যে জায়গায় পড়াই বাড়িয়ে নিয়ে লেখা থাকে, মানে এই জিনিসটা আর এডিটে করা হইতেছে না। আচ্ছা, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে কোনো একটা গল্পকে বা যে কোনো কিছুকে 5 থেকে 6টা বাক্যে লেখার নামই হচ্ছে সামারি। অর্থাৎ তুমি 5 থেকে 6টা বাক্যে নিজের মতো লিখবো, সেটাই হচ্ছে আমাদের সামারি। এতটুকু ছিল আমাদের সামারির একদম বেসিক কথাবার্তা। এখন সামারিতে আমরা অনেক ভুল করি বুঝছো, সামারিতে আমরা অনেক ভুল করি এবং যে ভুলগুলা কারণে আমরা নাম্বার পাই না। সো কি কি ভুলগুলা করি সেটা আমরা দেখব। এই যে তোমার এতটুকু অংশ আমরা একটু বাদ রাখি, প্রথমে এতটুকু অংশ আমরা একটু বাদ রাখি, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ব্রেন স্টর্মিং। এই ব্রেন স্টর্মিংটা আমরা প্যারাগ্রাফের ক্লাসে দেখাবো, বাট যেহেতু 26 ব্যাচের অনেকে আসো আমি একটু পরে এই জিনিসটা দেখাচ্ছি। এখন কি কি করতে পারবো এবং কি কি করতে পারবো না সেই জিনিসগুলো আগে দেখে নিই। এখন সামারি মানে কি, জিনিসটাকে ছোট করে আনা, জিনিসটাকে সংক্ষিপ্ত করা। এখন তুমি একটা কথা ভাই চিন্তা করো যে তোমার উদাহরণ কিংবা উক্তি কখন ব্যবহার করা হয়, উদাহরণ কিংবা উক্তি কখন ব্যবহার করা হয়, যখন তুমি একটা কিছু বিস্তারিত লেখো তখনই কিন্তু তোমার উদাহরণ কিংবা উক্তিটা ব্যবহার করা হয়। যখন তুমি কোনো কিছু বিস্তারিত লেখো তখন তুমি উদাহরণ কিংবা উক্তি ব্যবহার করো। কিন্তু ভাই এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি জিনিসটাকে ছোট করে আনতেছো, তুমি জিনিসটাকে সামারাইজ করতেছো, সার সংক্ষেপ করতেছো, তাহলে কি তোমার কোনো উদাহরণ কিংবা উক্তি দেয়া লাগবে? না, কোনো উদাহরণ কিংবা উক্তি দেয়া যাবে না। যে জিনিসটা আমরা করি এবং অনেকে ভুল করি এবং ভুল করার কারণেই আমরা দেখা যায় নাম্বার পাই না, ঠিক আছে, আমরা ভুল করি এবং এজন্যই আমরা হচ্ছে নাম্বার পাই না। সো এই জিনিসটা হচ্ছে আমাদের একটু খেয়াল করা উচিত, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু খেয়াল করব, তাহলেই হচ্ছে আমাদের হবে। তারপরে আমরা সামারি লেখার সময় আগে ভূমিকা লিখি। সামারি মানে একদম জিস্ট কথা, তুমি যত সংক্ষেপে 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে পারো তুমি সেইটাই লিখবা। তোমার এই জায়গায় কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, তুমি এই জায়গায় কোনো আজাইরা ভূমিকা বা আজাইরা কোনো কথা তোমার লেখার প্রয়োজন নেই। সো এই কাজটা আমরা করব না, ঠিক আছে। আর এখন আরেকটা জিনিস আমাদের করতে হবে, যে গল্পটা বা যে জিনিসটা আমরা বর্ণনা করতেছি সেটার ধারাবাহিকতা বর্ণনা মানে করতে হবে, সেটার ধারাবাহিকতাটা যাতে ঠিক থাকে, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। লিখতে পারো, তোমাদের স্লাইড দিয়ে দিব, স্লাইড থেকে পরেও লিখে নিতে পারো। ধরো তোমার একটা গল্প ধরো বলা আছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা, ভ্যালেন্টিনা বানান ভুল না করলে এটাই শুদ্ধ, তো ভ্যালেন্টিনা টেরেস্কোভা, ঠিক আছে। আচ্ছা, ভ্যালেন্টিনা টেরেস্কোভা, ভাইয়া আপনার ক্লাস দেখে নোট কিভাবে করব, কোন টপিকগুলো খাতায় নোট করব? ভাই যা পারো সেটাই নোট করবা, ক্লাসে যেরকম অফলাইন ক্লাসে নোট করো সেরকম নোট নিবা, ঠিক আছে। আর বাকিটুকু যেগুলা লিখতে পারবা না স্লাইডটা যখন দিয়ে দিব তখন স্লাইডটা দেখে তুলে নিবা, ঠিক আছে। তো নোট করা নিয়ে এত প্যানিক করার কিছু নেই, স্লাইড দিয়ে দিব, স্লাইড দেখে করতে পারবা। এখন আপাতত এখানে কনসেন্ট্রেশন দাও, এখানে আমরা আসলে একটু কথাবার্তা বলি। সো আমাদের যে কোনো কিছুর সামারি লেখার সময় আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অনেকে আমরা এই ভুলটা করি। ধরো ভ্যালেন্টিনা টেরেস্কোভা নিয়ে আমার বর্ণনা আছে, এটা একটা মানুষের নাম। ধরো সে জন্মাইছে, জন্মানোর একটা সাল দেওয়া আছে, সে স্কুলে গেছে, তারপরে সে কই গেছে, সে কলেজে গেছে, তারপরে সে ধরো ভার্সিটিতে গেছে, আমাদের দেশে যেরকম হয়, তারপরে ধরো তার কর্মজীবন শুরু হয়েছে। তো আমার প্যাসেজটা এই সিরিয়ালে আছে, তাইলে তুমি কোনো সময় ভাই জন্ম সাল লিখেই তুমি তার কর্মজীবনে চলে যাইতে পারবা না। তোমার এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, তোমার এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, ঠিক আছে, এইটাই আমাদের বলা হয়েছে। আচ্ছা, এখন সামারিটা আমাদের কেন লেখা হয়, সামারিটা আমার কেন লেখা হয়, আসলে কি ঘটছে, মূলত কি ঘটছে, মেইনলি কি ঘটছে, কি জন্য বা মূল কথাটা কি সেইটা বের করার জন্যই কিন্তু আমাদের সামারি লেখা হয়। তাইলে সামারি লেখার সময় কি ঘটেছে এই প্রশ্নটা সবসময় উত্তর করতে হবে। আচ্ছা, আমার এইটুকু প্যাসেজ দিছে, এটার মর্মার্থ কি, এটা দিয়ে আমার কি বোঝায়, এটা দিয়ে আমি কি বুঝতে পারি, এই জিনিসটা আমার সবসময় বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এখন ধরো কবিতার সময় এই কাজটা আমাদের করতে হবে। ডিইউ অ্যাডমিশন টেস্টে রিটেনে কবিতা একটা আসবে, কবিতা দিয়ে বলবে সামারি লেখা, ঠিক আছে, একটা কবিতা দিয়ে বলবে সামারি লেখা, ঠিক আছে, একটা কবিতা দিয়ে বলবে সামারি লেখো। এখন
কবিতায় তুমি গল্পগুলা হয়তো নিজের মতো করে লিখতে পারলা, কিছু না কিছু করে তোমার মতো তুমি লিখতে পারলা, কিন্তু ভাই কবিতার কিন্তু তুমি মনে একটা গল্প বানাইলেই হবে না। তুমি ধরো রবার্ট ফ্রস্টের একটা কবিতা তোমার মনে চাইলো ওই যে কি জানি আছে না, চাঁদ উঠেছিল গগনে না কি, এরকম গান বানাইলে হবে না। তাইলে তোমার কবিতার কবি কি বলছে বা বক্তা কি বলছে তার দৃষ্টিকোণ থেকে তোমার বর্ণনা করতে হবে, তার পার্সপেক্টিভ থেকে বর্ণনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করি যেটা অবশ্যই অবশ্যই হারাম, করা যাবে না, সেটা হচ্ছে কোনো গল্প বা কবিতার সামারি লেখার সময়, ঠিক আছে, গল্প বা কবিতার নামও লিখবো না, আমরা কবির নামও লিখবো না, এগুলো লেখার দরকার নেই। আমি জিনিসটাকে সামারি করতেছি, আমার এখানে আসলেই কি ঘটছে সেই জিনিসটা আমি বর্ণনা করব। কোন কবি কি লিখছে না লিখছে এটা আমার দরকার নেই, কোন কবিতা দিয়ে কি হয়েছে আমার দরকার নেই, ঠিক আছে। কবিতার বাংলা আমরা খুব কম বুঝি, কবিতা দেখাবো, এই কোর্সে এই কবিতা দেখাবো, ঠিক আছে। ফার্স্ট পেপারের যে কবিতাগুলো আছে আমি দেখাই দিব, কারণ ডিইউতে আমি যেহেতু প্রমিস করছি তোমাদের অ্যাডমিশনও এই রিটেন আইটেমটা কভার করে দিব, সো কবিতাগুলো ফার্স্ট পেপারের যেগুলো আছে এই লেকচারেই আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এইটুকু তোমরা কি ক্লিয়ার? এতটুকু এই ভুলগুলো তোমরা অনেকে করতা না বলো তো, এই ভুলগুলো তোমরা অনেকে করতা না বলো? এই ভুলগুলা করতা কিনা বলো, এবং তোমরা এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? ভাই পেমেন্টটা পাঠায় একজন 8টা কল দিছে মেসেঞ্জার, মেজাজটা গরম হয় না ভাই, আমি কি তোর টাকা মাইরে দিব? মানে ভাই একটু ওয়েট কর, এতটুকু ক্লিয়ার হইলে জাস্ট সি লেখো। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, ঠিক আছে। আচ্ছা, দিগন্ত বলছো ক্লিয়ার, সামি বলছো ক্লিয়ার, আলিফ বলছো ক্লিয়ার, ঠিক আছে ভাইয়ারা। এখন বলো সামারি কয় লাইন লিখবা? সুমাইয়া ক্লিয়ার বলছো, সিফাত ক্লিয়ার বলছো, সামারি কয় লাইন লিখবা বলো তো? সামারি তুমি কয় লাইন লিখবা এটা আমার একটু বলো, সামারি তুমি কয় লাইন লিখবা এটা আমার একটু বলো। আচ্ছা ক্লিয়ার, কবিতার বাংলা আমি বুঝাই দিব, সমস্যা নেই। সামারির জন্য হোপফুলি 1টা থেকে 2টার মতো ক্লাস হবে, আমরা একদম ডিটেলসে পড়বো, 5 থেকে 6 লাইন, হ্যাঁ একটু আগে বললাম। কিন্তু যদি স্ট্যান্ডার্ড নিয়ম দেখি, যে আমাদের স্ট্যান্ডার্ড নিয়ম যদি আমরা দেখি, তাইলে আমাদের হচ্ছে 5 থেকে 6টা সেন্টেন্স, মানে আমাদের 1/3 অফ দ্য গিভেন টেক্সট, অর্থাৎ তোমার এইরকম একটা এইটা আছে, ঠিক আছে, এইটার মধ্যে তোমার এইখান থেকে এই পর্যন্ত খালি টেক্সট আছে, 1 পাতা টেক্সট আছে, তাহলে তুমি এই 3টার মধ্যে এই যে 3টা ভাগ করলা, তুমি এতটুকু লিখবা সামারি, এতটুকু লিখবা সামারি, মানে তুমি পুরা গল্পটার 1/3 লিখবা। এখন বলতে পারো ভাই আমি তো চোখের দেখায় বুঝি না 1/3, আমি কি করবো, আমার লাইন বলে দেন। তাইলে ভাই তুমি 5 থেকে 6টা লাইন লিখবা, কারণ বোর্ডে বলো বা যে কোনো জায়গায় বলো, এইচএসসি অ্যাডমিশন লেভেলে তোমাদের লেভেল পর্যন্ত যে প্যাসেজগুলো আসে 5 থেকে 6টা লাইন লিখলে এর এনাফ। এখন এখানে তোমাদের একটা এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবা, বড় জোর তোমরা 1 পেজের অর্ধেক লিখবা। এই যে এই একটা পেজ যে আছে, এই যে এই একটা পেজ, এই পেজের বড় জোর হাফ লিখবা, বড় জোর এই পর্যন্ত লিখবা, ঠিক আছে। গল্প 30 লাইনের থাকবে না, গল্প আমি সব মেজার করে দেখছি, তোমাদের 5 থেকে 6টা লাইন হাইয়েস্ট লিখলেই হবে, তোমাদের লেভেলে এগুলাই দিবে, ঠিক আছে। 30 লাইনের গল্প দিয়ে তোমাদের সামারি বলতে বলবে না, তো তুমি 5 থেকে 6টা লাইন বলবা, হাইয়েস্ট এই হাফ পেজটা লিখবা, এর বেশি কোনো সময় ক্রস করবা না, ঠিক আছে। এখানে শুরু করলা, হাফ পেজের মধ্যে শেষ করলা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ঘটনা, এই নিয়মগুলো আমরা মাথায় রাখবো, এগুলো হচ্ছে আমাদের নিয়ম, এই নিয়মগুলো মাথায় রাখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা, আচ্ছা এই জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো, এই জিনিসটা একটা খুবই বেসিক বিষয়। ধরো তোমার এতটুকু একটা রচনা আছে, ধরো এই যে এইটুকু আমার একটা পুরাটা আমার একটা রচনা আছে, এখানে তোমার অনেক কিছু বর্ণনা আছে, অনেক কিছু তোমার এখানে বর্ণনা আছে। এখন তুমি এটারে সামারাইজ করবা, তুমি এটারে সামারাইজ করবা, সামারাইজ করে তুমি এটারে ছোট করবা। আচ্ছা ছোট করবা,
বোঝার চেষ্টা করো। এইখানে যে মূল ভাবটা থাকবে, এইখানে তোমার যে মূল ভাবটা থাকবে, ঠিক আছে, এইখানে তোমাদের যে মূল ভাবটা থাকবে, এইখানেও কিন্তু সেম মূল ভাবটাই থাকবে, এইখানেও আমার সেম মূল ভাবটা থাকবে। তাহলে পার্থক্যটা কি? এই জায়গায়ও আমার যে মূল ভাব থাকবে, এই জায়গায়ও আমার সেম মূল ভাব থাকবে। তাহলে আমার পার্থক্য কি? আমি কি দেখে ডিফারেন্সিয়েট করব যে এইটা আমার সামারি আর এইটা মূল টেক্সট? আচ্ছা, এইখানে আমার বিস্তারিত থাকবে, এইখানে আমার বিস্তারিত থাকবে, ঠিক আছে, এইখানে আমার বিস্তারিত থাকবে, ঠিক আছে, আর এইখানে আমার থাকবে হচ্ছে জিস্ট, কথাবার্তা, সামারি। তাইলে ধরো এইখানে আমার 3টা লাইন আছে, 3টা লাইনের মূল ভাব আমি একটা লাইনে প্রকাশ করব, 3টা লাইনের মূল ভাব আমি একটা লাইনে প্রকাশ করব। তাইলে একটু রিভার্স কথাটা চিন্তা করি। এইখানে যে আমার একটা লাইন হইতেছে, সেটার আমি 3টা লাইন দিয়ে ব্যাখ্যা করতেছি। ক্লিয়ার? যে এইখানকার 3টা লাইনটা আমি একটা লাইনে আনতেছি। তাহলে রিভার্স যদি চিন্তা করি, এই একটা লাইনের ব্যাখ্যা হচ্ছে এই 3টা লাইন, ঠিক আছে। হ্যাঁ, 2-3টা লাইনকে একটা লাইনে কনভার্ট করব। তাইলে ভাই আমার এইখানে যে সেন্টেন্সটা হবে, একটা লাইনে যে আমার থাকবে, এইটার আমি আরও ব্যাখ্যা করতে পারবো না? এইটারে কিন্তু আমি আরও ব্যাখ্যা করতে পারবো যে ভাই আমি তো এটা বলছিলাম, এটার ব্যাখ্যা আরও আছে, আমি জাস্ট এতটুকু বলছি, ঠিক আছে। তো এইটারেই কিন্তু লেখা হয়েছে যে রাইট ইচ অফ দ্য সেন্টেন্স ইন এ ম্যানার, এমনভাবে লেখো সো দ্যাট ইট ক্যান বি এক্সপ্লেইন ফার্দার। অর্থাৎ এমনভাবে লেখো যাতে তোমার প্রত্যেকটা সামারির প্রত্যেকটা সেন্টেন্সকে ব্যাখ্যা করা যায়, প্রত্যেকটা সেন্টেন্সকে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে সামারির একদম, মানে কি বলবো, সামারির যদি কোনোটা কোর বেসিক থাকে, এই যে মাত্র যেটা বললাম, এইটা কোর একটা বেসিক, এইটা আমাদের মাথায় রাখতেই হবে, এটা আমাদের মাথায় রাখতেই হবে। তারপর বলো যে এই কাজটা কে কে করো, এইটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে জাস্ট একটু লিখবা সি। আর এই কাজটা কে কে করো বলো তো? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই কাজটা কারা কারা করো? যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এটা কারা কারা করো বলো তো? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দিয়ে তোমরা সামারি কারা কারা শুরু করো? আমাকে একটু বলো। করি, করি, বাট এই কাজটা করবা না, এইটা করবা না, এইটা নটরডেমে এটা করলে এই যে কিচ্ছু করবে না। নটরডেমে যারা 26 ব্যাচ আসো যাবা, এই যে 00, আরে দিগন্তর কলেজে 0 দিয়ে দেয়, কোনটা তুমি ভাই? তুমি কোন কলেজ একটু আমারে বলো তো, তোমার 0 দেয়, আমার তো দেখা দরকার না। এটাও লেখার দরকার নেই। দিস প্যাসেজ ইজ অ্যাবাউট গিভেন প্যাসেজ ন্যারেট লেখার কোনো দরকার নেই। গ্রামারের উইকনেস আছে, গ্রামার নিয়ে আমরা কাজ করব, সমস্যা নেই। তো এখন দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, ধরো আমার নেলসন ম্যান্ডেলার একটা জিনিস দিছে, দিয়ে বলছে এটা তুমি সামারাইজ করো। এখন আমি যদি বলি দিস প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, তার মানে তুমি একটা লাইনেই সামারি করে ফেলতেছো। তোমার কয়টা লাইন লিখতে হবে? না, এগুলা লেখা যাবে না, এগুলা লেখা যাবে না। আমার 5 থেকে 6টা লাইন আমার সামারি করতে হবে। কিন্তু তুমি যখন দিস প্যাসেজ ইজ অ্যাবাউট বলে দিচ্ছ, তুমি তখন এক লাইনে সামারি করে ফেলতেছো। এই জিনিসটা নটরডেমে যাবা 00 দিবে, ঢাবিতে যাবা খাতাই দেখবে না 00। ওয়ালাইকুম আসসালাম সাকলাইন। তো এই জিনিসটা খেয়াল রাখবে, এটা সামারিতে তোমার কেউ শেখাবে না, বাট এটা একদম খুব টপ নচ টিচার যারা আছে তারাই এই জিনিসটা জাস্ট হচ্ছে তোমাকে শিখাবে, ঠিক আছে। তো এই কাজটা যারা করতা আর কোনো সময় এই লাইনটা লিখবা না। আরও আমরা কি কি করবো আসলে আমরা একটু দেখি। জাস্ট ডোন্ট কপি অ্যান্ড পেস্ট। মনে চাইলো এখান থেকে একটা লাইন নিয়ে এখানে লিখলা না, এখান থেকে একটা লাইন নিয়ে এখানে আইনা সামারি করলা, হবে না। আমার সামারি এইভাবে হবে না। তাহলে কি আমি কোনো কপি পেস্ট করব না? তাহলে আমি কি করব ভাই? আমি কপি পেস্ট করব না, তাহলে আমি কি করব বলো তো? আচ্ছা, আসতেছি মেন থিমে, আবার আসতেছি। তাইলে আমি প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজের ওপর তোমাদের একটা ক্লাস হবে, এটা ভার্সিটিতে উঠলে পড়ায়, ফার্স্ট ইয়ারে অনেক জায়গায় ইংলিশ কোর্সে প্যারাফ্রেজিংটা পড়ায়, ঠিক আছে। বাট এটা ইন্টারে পড়ানো উচিত, যেহেতু যুগ আপডেট হচ্ছে, এটা পড়ানো উচিত। তো প্যারাফ্রেজিং করা মানে কি? একটা কথাকে একটু ঘুরায় বলা, একটা কথাকে একটু ঘুরায় বলা মানেই হচ্ছে প্যারাফ্রেজ করা। একটা কথাকে একটু ঘুরায় বলা মানেই হচ্ছে প্যারাফ্রেজ করা। এখন আমরা কি করতে পারি ভাই প্যারাফ্রেজ করার জন্য? সহজ কিছু উপায় বলে দিই, যেগুলো একদম হচ্ছে সহজ উপায়। যে আমরা ফার্স্ট পেপারে প্রচুর সিনোনিম অ্যান্টোনিম আমি তোমাদের পড়াবো, এই সিনোনিম অ্যান্টোনিমগুলা ইউজ করবা।
তোমরা 9-10-এ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়ে আসছো, তার মানে তোমার যদি একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকে তাহলে তুমি সেটাকে সিম্পল সেন্টেন্স নিবা। চেষ্টা করবা সামারিগুলো সবগুলাই সিম্পল সেন্টেন্সে লেখার, সবগুলাই চেষ্টা করবা হচ্ছে সিম্পল সেন্টেন্সের লেখার, ঠিক আছে। প্লাস ধরো তোমার একটা জিনিস অ্যাক্টিভ ভয়েসে আছে, সেটাতে তুমি প্যাসিভ করবা। ধরো কোনো একটা কিছু অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে, সেটারে তুমি কি করবা, প্যাসিভ ভয়েসে করবা, ঠিক আছে। এই কাজটা করলেই এইটারেই বলা হয় হচ্ছে প্যারাফ্রেজ, ঠিক আছে। হ্যাঁ, ডাইরেক্ট ইনডাইরেক্ট এখানে এতটা ইউজ হয় না, বাট এতটুকু করলেই হবে। হ্যাঁ, এই জিনিসটারই আমরা বলি হচ্ছে প্যারাফ্রেজিং করা। প্যারাফ্রেজিং করা এই কাজটা আমরা কিভাবে করব আমরা দেখব, সামনে দেখব। এখন আমরা বাঙালিরা কি করতে পছন্দ করি বলো তো? আমাদের বাঙালিদের কেউ জানতে চাক আর না চাক, কেউ জানতে চাক অথবা না চাক, আমরা নিজেদের একটা মতামত সব জায়গায় দিই, নিজেরা কোনো একটা কিছু সহজেই জাজ করে ফেলি, আর কোনো একটা সাজেশনও আমরা দিই। এই 3টা কাজ আমরা বাঙালিরা সবচেয়ে বেশি করি, যে কিছু দেখলেই একটা ওপিনিয়ন দিই, একটা জাজমেন্ট করি, একটা সাজেশন দিই। বাট এই কাজগুলো আমাদের করা যাবে না, ঠিক আছে। এই কাজগুলো আমি সামারিতে করব না। ভাই আমি এই জায়গায় সামারিটা কি বলো তো, এই যে আলিফ যেটা বলছিলা যে সামারিটা ভাই মেন থিম কি, মেন থিম হয়েছে আমি সংক্ষেপে লিখবো, তাইলে আমি এই জায়গায় নিজের কথা আনবো কেন? তাহলে কি নিজের কোনো কথা আনবো না, নিজের কোনো কথা আনবো না, নিজের কোনো কথা এখানে আমি আনবো না, একদমই আমি নিজের কোনো কথা আনবো না, ঠিক আছে। এখন নিজের কথা অনেকে সামারির লাইন না পায় করো কি বলো তো, নিজের কথা আনো তো আনোই, আউট অফ দ্য টেক্সট লেখো। ধরো তোমার কিছু একটা যাই লিখতে বলছে তুমি লিখে আসো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমার যাই লিখতে বলছে তুমি লিখে আসো জাতির পিতা, তোমার যাই লিখতে বলছে তুমি লিখে আসো 1000 বছরের শ্রেষ্ঠ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তুমি আউট অফ দ্য কনটেক্সট তুমি আজাইরা জিনিস লেখো, সামারিতে এই কাজ করবা না। তোমার লাইন কম হোক, কিন্তু তুমি আন্দাজি বাইরে থেকে একটা লাইন ধইরাই না এই লাইন তুমি লিখবা না, ঠিক আছে। এরকম বাইরে থেকে যে জাতির পিতা ধইরাই না যে লেখো, যে কোনো টপিকে বঙ্গবন্ধু, এরকম যে কোনো টপিকে মানে এরকম বঙ্গবন্ধু এগুলা লেখা যাবে না, ঠিক আছে। যেটা বলছে তোমারে ঠিক তুমি সেইটাই লিখবা, তোমার আন্দাজি সব কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, ঠিক আছে, এটা সত্যি কথা, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, অ্যান্ড উই রেসপেক্ট বঙ্গবন্ধু, হি ইজ আওয়ার ফাদার অফ দ্য নেশন, ওকে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে আমরা কোনো সময় কোনো উদাহরণ দিব না, আমরা সামারিকে কোনো উদাহরণ দিব না। কারণ ধরো 2-3 লাইনে একটা উদাহরণ দিছে বা 4 লাইনে একটা উদাহরণ দিছে, এইটারে আমি 1 লাইনে আনছি, পোলাপান এত খারাপ, যেমন পহেলা বৈশাখ মানে ধর তোমাদের কিছু বলতে হয় না ভাই, তোমরা কিছু বললে মানে 1 ডিগ্রি বেশি বুঝো। আচ্ছা আচ্ছা, ধরো আমরা কোনো এক্সাম্পল দিব না, ক্লিপ কাইটো না, কিন্তু এইসব ক্লিপ কাইটে আবার কোনো জায়গায় আপলোড দিও না, ঠিক আছে। নেভার এক্সাম্পলিফাই, ঠিক আছে, ওই টাইমটা পড়াই দিও। মানে আমি কোনো উদাহরণ দিব না, কোনো উদাহরণ দিব না, আমার কোনো উদাহরণ দেওয়ার দরকার নাই, আর কোনো উদাহরণ দিব না। অথবা আমি জাস্ট মেন আইডিয়াটা লিখবো, আমি জাস্ট মেন আইডিয়াটা লিখবো যে আমার এটা বুঝাইছে, আমার ওইটারে আন্দাজি অনেক কিছু লেখার দরকার নেই, আমি ওইটারে মানে বাড়াইতে কিছু লেখার দরকার নেই, আমি যত শর্টে পারি, ঠিক আছে, তত শর্টে আমি ইউজ করব, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট কনসিয়াস এবং কম্প্যাক্ট সেন্টেন্সেস। কনসাইস এবং কম্প্যাক্ট সেন্টেন্সেস জিনিসটা কি, মানে একদম আমার সামারাইজ সেন্টেন্স যেটাকে ব্যাখ্যা করা যাবে, কম্প্যাক্ট সেন্টেন্স যেটাকে অন্য কিছু বোঝানো যাবে। ধরো এই যে আমরা কনসাইস এবং কম্প্যাক্ট সেন্টেন্স কিভাবে লিখবো, আসলে আমরা একটা এক্সাম্পল দেখি। কনসাইস এবং কম্প্যাক্ট সেন্টেন্স কিভাবে লিখবো আমরা একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে একটু দেখি। ধরো কাউ ইজ ইউজফুল সিন্স ইট গিভস আস মিল্ক, প্লেস এ গ্রেট রোল ইন এগ্রিকালচার, সো অন। এখানে অনেকগুলা বয়ান দেওয়া আছে, এখানে অনেক বয়ান দেওয়া আছে। তোমার এই জায়গায় রচনা লেখা, তোমার রচনা, এখন রচনার তোমার বিষয়বস্তুটা কি, গরু কেন উপকারী, ধরো গরু কেন উপকারী, এটা নিয়ে তোমার অনেক কিছু বলা আছে, যে হচ্ছে গরু আমাদের দুধ দেয়, এটা আমাদের এগ্রিকালচারের ভূমিকা রাখে, এর মাংস বিক্রি করলে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আসে, এর চামড়া দিয়ে আমরা লেদারের জিনিসপত্র বানাই। এখানে আমি বহুত উদাহরণ দিছি,
এখন আমি এটা সামারি কিভাবে লিখব? আমি সামারি লিখবো হচ্ছে কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্সের। আমি সামারি কি লিখবো বলো তো? আমি সামারি লিখবো কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্স। আমি এত কিছু লিখবো না, আমি এত কিছু লিখবই না। এখন মেইনলি আমার এখানে কিসে ফোকাস করা হইতেছে? আমাদের ফোকাস পয়েন্টটা কি? গরু কেন উপকারী, গরু আমাদের কি কাজে লাগে, গরু কেন উপকারী, এইটা আমাদের মেন ফোকাস, এইটা আমাদের মেন ফোকাস। তাহলে এইটারেই আমি কি করব বলো তো? এইটারেই আমি দেখব, ঠিক আছে? এইটারেই আমি দেখব যে এইটারে কি করা যায়। এখন যেহেতু গরু কেন উপকারী, আমি কোনো উদাহরণ দিব না। এখানে রচনাটা কেন বড় হয়েছে বলো তো? কেন উপকারী এইটা একটা বিষয়। তারপরে কিভাবে উপকারী, কিভাবে উপকারী, তারপরে ধরো কিভাবে উপকারী, কেন উপকারী, কিভাবে উপকারী, তারপরে হচ্ছে এর ভূমিকাটা কি, মানে এর ইম্প্যাক্ট কি, এগুলা নিয়ে আমার বর্ণনা করা হয়েছে। প্লাস এখানে আমার এক্সাম্পল দেওয়া আছে। আমি ভাই কি এগুলা লিখবো? হ্যাঁ, কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্সই বুঝাচ্ছি। তাহলে কি আমি এগুলা লিখবো? এগুলা সামারিতে লিখবো না, সামারিতে আমি লিখবো না। সামারিতে লিখবো হচ্ছে আমি এইটা, এই যে কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্সেস, মানে একদম যেটা হচ্ছে কম্প্যাক্ট, যেটার মানে হচ্ছে যে একটা সেন্টেন্স দিয়ে, মানে সোজা বাংলা কথা যদি বলি, একটা সেন্টেন্সের মধ্যেই অনেক কিছুর ব্যাখ্যা থাকবে। একটা সেন্টেন্সের মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা থাকবে, অনেক কিছুর ব্যাখ্যা থাকবে, একটা সেন্টেন্সের মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা থাকবে। এটাই হচ্ছে আমাদের কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্সেস, ঠিক আছে? অনেক মানে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলোর ব্যাখ্যা থাকবে, ঠিক আছে? যেরকম এখানে আমি দেখো গরু কেন উপকারী, কিভাবে উপকারী, এর ইম্প্যাক্ট কি, গরু কি কাজে লাগে, আমি এক্সাম্পল দিচ্ছি। আমি এখন এটার কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্সটা কিভাবে লিখতেছি, আমি এটার কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্সটা কিভাবে লিখতেছি, যে দ্য কাউ ইজ এন ইউজফুল অ্যানিমেল ফর ডাইভার্সিফাইড রিজন। ডাইভার্সিফাইড রিজন মানে কি? বহুমাত্রিক কারণে। তার মানে গরু আমাদের নানা কারণে কাজে লাগে, মানে বিবিধ কারণে আমাদের কাজে লাগে। তাইলে এখানে গরুর ব্যবহার আছে, তাইলে এখানে আমি লিখছি গরু উপকারী প্রাণী, উপকারী প্রাণী কারণ এটি বিবিধ কাজে লাগে, বিবিধ কাজে লাগে। আচ্ছা ভাই, বিবিধ কাজে লাগে যে আমি বললাম, এখন এই যে বিবিধ কাজটা, এই বিবিধ কাজের মধ্যে এগুলা পড়ে না, এই বিবিধ কাজের মধ্যে এগুলা পড়ে না, যে কেন উপকারী, কিভাবে উপকারী, এর ইম্প্যাক্ট কি, এর এক্সাম্পল কি, এটা আমার লাগে না বলো। এইটা কিন্তু আমার এটার মধ্যেই পড়ে। তাহলে এই যে জিনিসগুলা ছিল, এইটারে আমি এইখানে নিয়ে আসলাম। এই ট্রান্সফরমেশনটারে আমি কি বললাম? কনসাইজ অ্যান্ড কম্প্যাক্ট সেন্টেন্সেস, কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্সেস, ঠিক আছে? তো এইরকম আমাদের প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা সেন্টেন্স আমরা এইভাবে লিখব, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্স আমরা এইভাবে লিখব। সো এতটুকু তুমি হচ্ছে ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। আব্দুল্লাহ আল আবিদ, তুমি কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্স বুঝছো কিনা বলো। আর পুরা সামারিতে এখন আমাদের কোনো প্রশ্ন আছে কিনা তুমি একটু বলো। আচ্ছা, এই জায়গাটুকু একটু বুঝাই। ধরো এই জায়গাটারে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ব্রেনস্টর্মিং। প্যারাগ্রাফের ক্লাস আমরা দেখব, ঠিক আছে? ক্লাস বেশিক্ষণ হবে না, হায়েস্ট আমাদের একাডেমিক ক্লাসে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট, ঠিক আছে? ক্লিয়ার? তো এখন এই জিনিসটা ব্রেনস্টর্মিং কনসেপ্টটা দেখাইলে আরও ভালো বুঝতা, বাট এটা আমরা প্যারাগ্রাফে দেখাবো। এখন জাস্ট একটু দেখি, ঠিক আছে? ধরো এখানে আমার প্যারাগ্রাফ অনেক কিছু লেখা আছে, এখানে আমি প্রথমে একটা বা দুইটা লাইন পড়লাম, লাইন পড়ে আমার একটা লাইন মনে হইতেছে ইম্পর্টেন্ট, আমার ফোকাস পয়েন্ট, আমার এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, আমার এটা ফোকাস পয়েন্ট। তাহলে এই ফোকাস পয়েন্টটারে আমি সামারিতে আনবো, তাহলে ছোট্ট করে একটু লিখে রাখবো। আরও 2-3টা লাইন পড়তেছো, তারপরে এটা আনলা, ঠিক আছে? ডাইভার্সি বানান ঠিক করো, দিগন্ত বানান ঠিক করো, কাউ বানান কেউ লিখছো, বানান ঠিক করে তারপরে লেখো, ঠিক আছে? এইরকম আমি 2-3টা ওয়ার্ড অথবা ফ্রেজ লিখবো। তো ইউটিউবে দেখবা আমার একটা ভিডিও আছে ফ্রেজ ভার্সেস ক্লজ, ঠিক আছে? এই ভিডিওতে ফ্রেজ ক্লজ নিয়ে ডিটেলসে বলছি। ধরো আমি কিছু কিওয়ার্ড লিখবো, ফ্রেজ ক্লজ বোঝার দরকার নেই, কিছু কিওয়ার্ড মানে কিছু মূল শব্দ লিখবো। এখন এই মূল শব্দ থেকেই পরবর্তীতে আমি সেন্টেন্সে চলে যাব, যে মূল শব্দকে কেন্দ্র করেই আমি
বিভিন্ন সেন্টেন্স লিখবো, মূল শব্দকে কেন্দ্র করেই আমি বিভিন্ন সেন্টেন্স লিখবো, ঠিক আছে। তো এইটা যদি ভাই করি না, তাইলেই আমার সামারিটা হয়ে গেল। আর এই যে নিয়ম কানুন এতক্ষণ বললাম, এই নিয়ম কানুনগুলো আমরা একটু মাথায় রাখবো, তাইলেই আমাদের হয়ে যাবে। তো এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা জানাও। আর লাইভে 26 ব্যাচের কারা কারা আসো বলো, তোমরা হচ্ছে এই ম্যান্ডেলা প্যাসেজ পড়ছো কিনা বলো। এইটা পড়াইতে যাই 26 ব্যাচ পড়াইতে যাই ঝামেলা হবে, তোমরা তো প্যাসেজ ট্যাসেজ পড়ো নাই, তোমাদের জন্য ডিটেলস বুঝায় বুঝায় পড়াইতে হবে। 25 ব্যাচ হলে তো খালি বলতাম এটা পড়ছো তোমরা, আসো আমরা এখন খালি সামারি প্র্যাকটিস করি। আর 24 ব্যাচ তো বস না, 26এও বস আছে। কলেজ অ্যাডমিশনে দেখলাম তো প্রচুর স্টুডেন্ট ভালো পারে। আচ্ছা, কলেজ অ্যাডমিশনে ফেজ অ্যান্ড ক্লজ করছো, কাদেরকে পড়াই, কেন পড়াই, সবই পারে। আচ্ছা পড়ছি প্যাসেজ পড়ছি, আচ্ছা পড়ছো, আচ্ছা 26-এর পোলাপান আসো। তো আমরা প্যাসেজটা না একটু দেখি, বুঝছো, প্যাসেজটা না দেখলে হুট করে আমরা পারবো না, ঠিক আছে। আচ্ছা আমি 26-এর পোলাপানি বেশি তোমাদের জন্য, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্টিড। শ্যাকেলস মানে হচ্ছে তোমার বর্ণ বৈষম্য, ঠিক আছে, সরি মানে শৃঙ্খল। শ্যাকেলস মানে হচ্ছে শৃঙ্খল, আর শ্যাকেলস অফ অ্যাপার্টিড মানে এই যে তোমার যে বৈষম্যটা সেটা বোঝাচ্ছে। তার মানে সে এখানে বর্ণ বৈষম্যর একটা সোসাইটি থেকে সে মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি অর্থাৎ বহুজাতিক গণতন্ত্র যে সেই জায়গায় সে নিয়ে গেছে, এবং অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন অর্থাৎ শান্তির প্রতীক হিসাবে, ঠিক আছে। হু কেম টু এমবডি স্ট্রাগল, এগুলা ভাই আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখে নিও, ঠিক আছে। এখন কিছু লেখা লাগবে না, এখন পড়ো। তার মানে এখানে তার ভূমিকা নিয়ে বলা হয়েছে, এতটুকু পড়ে আমি কি বুঝলাম, নেলসন ম্যান্ডেলা কি কাজ করছে, নেলসন ম্যান্ডেলা কি কাজ করছে, নেলসন লিখলাম সংক্ষেপে, তার কাজটা, সে তার এই কাজের জন্য ফেমাস, সে তার কাজের জন্য ফেমাস, এতটুকু পড়লাম। তারপরে হচ্ছে সে 30 বছর জেল খাটছে, এটা কিন্তু ভাই খুবই একটা ইম্পর্টেন্ট ইনফো, যে সে যে 30 বছর জেল খাটছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনফো। কারণ 30 বছর সে একটা সত্য প্রতিষ্ঠা করার জন্য সে হচ্ছে জেল খাটছে, তাহলে এইটারে আমরা ওই যে কিওয়ার্ড হিসাবে ধরি, জেল। আচ্ছা, সে কি ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, মানে কি হোয়াইট মাইনরিটি রুলটা হচ্ছে এরকম যে যারা ধরো শ্বেতাঙ্গ আছে তারা সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু তারা কি করতো ভাই জানো, তারাই দেশটা চালাইতো। কিন্তু সে কোনো সময় রিজলভ মানে তার মনোবল, কিন্তু সে কোনো সময় এমানসিপেশন, এটা আমরা পড়াবো, মানে স্বাধীনতা এখানে বোঝাচ্ছে আর কি, মুক্তি আর কি। তো সে সবসময় মানুষের মুক্তির জন্য কাজ করে গেছে। প্যাসেজ এভাবে আমি পড়াই না, কিন্তু প্যাসেজের কিন্তু ইউটিউবে ভিডিও আছে, দেখে নিও, এখন জাস্ট এমনি তোমাদের বোঝানোর জন্য পড়াইতেছি, ঠিক আছে। তাহলে সে কী কাজ করছে, সে ব্রিং দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফার্স্ট পেপারে পড়াইছি। তো এখানে সে হচ্ছে এগুলারে দূর করার জন্য সে কাজ করছে। তার কি করছে, প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা মানে হচ্ছে ব্যক্তিত্বের আকর্ষণ, ঠিক আছে। সে উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে দুনিয়ার সাপোর্ট পাইছে। সে কি করছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন, তার মানে কি সে রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে কাজ করছে, এটা একটা কি পয়েন্ট, মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড অল ইস ম্যানিফেস্টেশন, এবং তার সকল ধরনের প্রদর্শন আমি ঘৃণা করতাম। তার মানে আমি এখানে বর্ণ বৈষম্যর কথাই আমার থাকবে না। তারপর কি, আই ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আই ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, অর্থাৎ আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এটা নিয়েই মানে লড়াই করব, ঠিক আছে। এখানে সে তার অ্যাকসেপ্টেন্স স্পিচ, মেডেন স্পিচ এগুলা পড়াইছি, ঠিক আছে। এখন জাস্ট তোমরা অর্থটা সামারি করার জন্য বুঝো, এগুলা তো ভালোভাবে পড়াইছি ফার্স্ট পেপার বেচে, আবার পড়াবো, সমস্যা নেই ফার্স্ট পেপার বেচে, ঠিক আছে। তো সে কি করছে এগুলো আমাদের বলা হয়েছে এখানে অনেক। সে তারপরে যে ধরো নোবেল প্রাইজ পেয়েছে, তাহলে নোবেল প্রাইজটা তার ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কয়েকটা হইল, যে সে ফেমাস, তারপরে সে কি করছে, সে জেল খাটছে, তারপরে সে কি করছে, রেস ডিসক্রিমিনেশন হয়েছে, তারপরে সে কি করছে, সে ধরো নোবেল প্রাইজ পাইছে। এই কয়টাই কিন্তু আমার মেন ফোকাস কিন্তু আমার এই কয়টাই। আমার মেন ফোকাস কি ভাইয়া, আমার মেন ফোকাস কিন্তু ভাইয়া এই কয়টাই। যেহেতু আমার মেন ফোকাস ভাইয়া এই কয়টাই, তাহলে আসো আমি এইটা দিয়েই আমি হচ্ছে লেখি, ঠিক আছে। ও আরেকটা হচ্ছে তার মেইন আছে, যে সে হচ্ছে নোবেল প্রাইজ যেরকম পাইছে, সে দক্ষিণ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, তাহলে এটাও আমার একটা ইম্পর্টেন্ট ইনফো। তাহলে কি, ফার্স্ট
ব্ল্যাক প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে সে কি কি করছে এগুলা নিয়েই কথা। তাহলে কি সে কি কারণে ফেমাস, আসো এই ফেমাস দিয়ে আমি কি বাক্য লিখতে পারি, যে দ্য ম্যান্ডেলা ইজ ফেমাস ফর হিজ ফাইট এগেন্স্ট রেস ডিসক্রিমিনেশন। তার মানে এইটা মিলে আমি একটা লাইন লিখলাম। দেখো কিভাবে আমরা লিখতেছি, লাইভে লিখতেছি। তারপরে এজন্য তার কি জেল খাটতে হইছে, এই যে জেল আমাদের পয়েন্টে আছে, জেল খাটতে হইছে কয়েক বছর, 30 বছর। হাউএভার এগুলো হচ্ছে আমাদের কানেক্টরসের ব্যবহার। কানেক্টরস তোমরা 19-এ পড়ে আসছো, বাট এখানেও পড়বা কানেক্টরসের ব্যবহার। যখন দুইটা বিপরীত ধর্মী কোনো কিছুকে যুক্ত করা হয়, তখন হচ্ছে আমাদের হাউএভার কানেক্টরটা বসে। যে সে 30 বছর জেল খাটছে, তাইলে এখন তার কি করা উচিত, তার এখন পালায়ে বেড়ানো উচিত, ঠিক আছে, তার এখন পালায়ে বেড়ানো উচিত। কিন্তু সে কি পালায়ে বেড়াইতেছে না, সে পালায়ে বেড়াইতেছে না, সে তার মনোবল হারায় নাই, হি নেভার লস্ট হিজ রিজলভ। এখন এই লাইনটা আমি ইচ্ছা করে আমি দেখে লিখছি। এই জিনিসটারে আমি এখন চেঞ্জ করব, ধরো হাউএভার রে আমি এখন হচ্ছে প্যারাফ্রেজ করি পুরা জিনিসটারে। এখন এটার আমি কি করতে পারি, হাউএভার আছে, তাহলে আমি বলতে পারি হাউএভার হি কেপ্ট হিজ ডিটারমিনেশন, ঠিক আছে, ডিটারমিনেশন। অথবা আমরা বলতে পারি হাউএভার, এখানে রিজলভরে আমি ডিটারমিনেশন দিয়ে রিপ্লেস করলাম। এখানে আমাদের কি ছিল, রিজলভ ছিল, এটারে আমি কি দিয়ে রিপ্লেস করলাম, ডিটারমিনেশন। আবার এটার আমি লিখতে পারি হচ্ছে হাউএভার একটা কমা, হি ওয়াজ ডিটারমিন্ড এনাফ, ঠিক আছে, হি ওয়াজ ডিটারমিন্ড এনাফ রিগার্ডিং দিস ইস্যু, রিগার্ডিং রেস ডিসক্রিমিনেশন। আচ্ছা, হি ওয়াজ, এটা না লিখে আমরা লিখি হি ওয়াজ ডিটারমিন্ড এনাফ টু অ্যাবলিশ রেস ডিসক্রিমিনেশন। এখন তোমার ভাই মন চাইতেছে তুমি রেস ডিসক্রিমিনেশনের অন্য কিছু দিবা, এই পার্টটারে তুমি অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারো। তাইলে এই জিনিসটার আমরা কিভাবে প্যারাফ্রেজ করে হচ্ছে লিখতে হয় দেখলাম। তারপর আমরা আবার কানেক্টরসের ইউজ করলাম। অ্যাট লাস্ট সে তার দেশকে মুক্ত করতে পারছিল ফ্রম কি, পুরা সেন্টেন্স কিন্তু লিখি নাই ইচ্ছা করে, ফ্রম ধরো রেস ডিসক্রিমিনেশন, ঠিক আছে, রেস ডিসক্রিমিনেশন। এটা জাস্ট তোমাদের লেখা একটা জিনিস, আমি 2 লাইনে দেখাচ্ছি কিভাবে এই লেখাটা ধরো 6 বা 7 পাওয়ার, এটারে কিভাবে 8 বা 9 নিব, এই জিনিসটা আমি দেখাচ্ছি, বুঝছো। এটা আমি ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজেই করাই, প্রত্যেকটা প্যাসেজে এইভাবে ধরে বুঝাই, ঠিক আছে। তাও দেখলাম যে স্টুডেন্টদের সমস্যা, এই জন্যই এই ব্যাচটা লঞ্চ করা। তারপর হচ্ছে দেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, তাহলে কি সে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিল, ঠিক আছে। আর লাস্টে সে হচ্ছে হিউম্যান ডিগনিটি এবং রেসপেক্টের জন্য সে হচ্ছে লড়াই করছিল। তো এই হচ্ছে আমার পুরো সামারি, এবং এই সামারিটা লিখলেই তুমি 8 থেকে 9 পেয়ে যাবা, ইজিলি তুমি পেয়ে যাবা, ঠিক আছে। খুব সুন্দর একটা সামারি হয়েছে। তাহলে কিভাবে প্যারাফ্রেজ করব, কিভাবে ওয়ার্ড চেঞ্জ করব, এগুলো আমার বোঝা গেছে। এরকম আমি আরও বিভিন্নভাবে করতে পারি, সিনোনিম অ্যান্টোনিম বা সেন্টেন্স স্ট্রাকচার, ধরো কোনোটা অ্যাক্টিভ আছে কোনোটা প্যাসিভ আছে, এগুলা দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, যে ভাইয়া সামারিটা আমি বুঝতে পারছি। তাহলে আমরা হচ্ছে সামনের সামারিতে যাই, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো, যে ভাইয়া এই পর্যন্ত সামারি ক্লিয়ার। তাহলে আরেকটা সামারি দেখাইলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আশা করি। আরেকটা আমরা প্র্যাকটিস করবো, আসো। এটা কি লিখবো এখন? হ্যাঁ, ক্লাসের শেষে লিখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার 24 ব্যাচ। ভোকাবুলারি তো ভালো না, ভোকাবুলারি শিট দিয়ে দিব আলিফ, সমস্যা নাই। আর ফার্স্ট পেপার ব্যাচে প্রচুর ভোকাবুলারি পড়াই, সো তুমি যদি লেগে থাকো তোমার ভোকাবুলারি ইমপ্রুভ করার দায়িত্ব আমার, সমস্যা নেই। তোমরা জাস্ট হচ্ছে অ্যাটেন্টিভ হও, বাকি সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে।
এই যে চলো আজকের দিনের আমাদের শেষ সামারিটা আমরা হচ্ছে দেখি, ঠিক আছে? আজকের দিনের আমাদের শেষ যে সামারিটা আছে সেটা আমরা দেখি। প্যাসেজও আমরা একটু একটু করে পড়তেছি, ঠিক আছে? ওই যে ধারাবাহিকতাটা সবচেয়ে এক্সেপশনাল ওয়ে কি প্র্যাকটিস করা ভাইয়া, সবচেয়ে এক্সেপশনাল ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিসের উপরে কিচ্ছু নাই, তুমি যত প্র্যাকটিস করবা যে কোনো কিছু, ইংলিশ রিডিং যত করবা তত তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা আমি শিট দিয়ে দিব, হাই ফ্রিকোয়েন্সি জিআরই 330 ওয়ার্ডসের শিট দিয়ে দিব, তোমরা দেখে নিও, সমস্যা হবে না। ওখান থেকে তোমরা একটু মুখস্থ করে নিবা, প্লাস হচ্ছে আমার ভোকাবুলারি সিরিজটা তো আছেই, ভোকাবুলারি সিরিজটা একটু দেখিও, তাইলেই কভার হয়ে যাবে। ভোকাবুলারি সিরিজের বাকি ভিডিওগুলো খুব শীঘ্রই ইউটিউবে দিয়ে দেবো, আমি আসলে সময়ই পাই না ভাইয়া। আমি বলি আজকে হচ্ছে 5টা পর্যন্ত হচ্ছে আমার ক্লাস ছিল, তারপরে আমি আসছি 7টায় লাইভ ক্লাস নিছি, 7টার লাইভ ক্লাস শেষে আমি হচ্ছে এই যে এখন একটা ক্লাস নিতেছি, এবং এই ক্লাসটা শেষে আমার আরেকটা গ্রুপে আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটা নিব। সো ইউটিউবে কখন ভিডিও দিব, আসলে টাইম হয়ে ওঠে না, সো এই জন্য ইউটিউবে অতটা রেগুলার দেখো না আমাকে। আচ্ছা আসো, তো এখন এই জিনিসটা আমরা একটু দেখি যে ভ্যালেন্টিনা টেরেস্কোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ ম্যাসলিনকিভো টুটাভিস্কি ডিস্ট্রিক্ট। এগুলা ভাই রাশিয়ান নাম, আমার এত কিছু বোঝার দরকারও নাই, রাশিয়ান নাম, সে জন্মাইছে এতটুকু জানলেই হবে, ঠিক আছে? আচ্ছা এখন এটা তোমার ইম্পর্টেন্ট কোনো ইনফো না, অতটাই ইম্পর্টেন্ট কোনো ইনফো না। আচ্ছা তার বাবা ট্রাক্টর ছিল, তার মা হচ্ছে টেক্সটাইল প্ল্যান্টে কাজ করতো, আহামরি ইম্পর্টেন্ট কিছু না। তারপর সে হচ্ছে 1945 সালে স্কুলটা শুরু করছে, আচ্ছা ইম্পর্টেন্ট লাগতেছে, বাট লেফট স্কুল 1953, ঠিক আছে? হ্যাঁ রেসিজম ওয়ার্ডটা ইউজ করা যাবে, বাট একাডেমিক ইংলিশে ইউজ না করাই বেটার। বাট ভাই এত দেখবে না তোমাদের, বুঝছো? তুমি অন্য কিছু ইউজ করতে পারো, সমস্যা হবে না, বা এটাও করতে পারো, কলেজে এত দেখবে না, খুব ভালো কলেজ না হইলে। আচ্ছা সে ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে পড়ছে, আচ্ছা এগুলা কি খুব ইম্পর্টেন্ট? আচ্ছা দেখো এই জিনিসটারে আমরা কিভাবে করব একটু আমরা আইডিয়া নিই। সে হচ্ছে প্যারাশুটিংয়ে ইন্টারেস্টেড ছিল, তারপরে হচ্ছে সে স্কাই ডাইভিং করছে, তারপরে হচ্ছে সে প্রথম জাম্প কবে দিয়েছে এটা নিয়ে বলা হয়েছে। আচ্ছা অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ এমপ্লয়েড টেক্সটাইল ওয়ার্কার ইন এ লোকাল ফ্যাক্টরি। তখন সে লোকাল ফ্যাক্টরিতে কী ছিল, সে কাজ করতো, এত ইম্পর্টেন্ট না। সে তার এক্সপার্টাইজ কিসে ছিল, স্কাই ডাইভিংয়ে ছিল, এটা ইম্পর্টেন্ট লাগতেছে। আচ্ছা একটু দাগায় রাখি, বুঝতেছ যে আমি যে কি পয়েন্টগুলো নিতেছি, যে কি পয়েন্ট থেকে যে সেন্টেন্স লিখবো এটা কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। আচ্ছা তারপর কি ইউরি গ্র্যাগরিনরে নিয়ে কথা বলা হয়েছে, বুঝলাম। সে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে একটা নারী স্পেসে পাঠাইতে চাইছিল। তারপর হচ্ছে 16ই ফেব্রুয়ারি কি হয়েছে, প্লোরেটেলিয়া ভ্যালেন্টিনা টেরেস্কোভা সে সিলেক্টেড হয়েছে, এগুলো আমাদের অনেক কিছু বলা হয়েছে। তারপর তার অনেকগুলা টেস্টের মধ্যে দিয়ে যাওয়া লাগছে। আমি জাস্ট এটা তোমাদের আইডিয়া দিতেছি, সামারিটা প্যাসেজ তো পড়াচ্ছি না, প্যাসেজ ফার্স্ট পেপারের পড়া, জাস্ট এখানে আইডিয়াটা দিচ্ছি যে থিওরি, রকেট থিওরি, সেন্ট্রিফিউজ টেস্ট, আমাদের একবার নটরডেমে আসছিল সেন্ট্রিফিউজ টেস্ট বলতে কি বুঝো, মারা খাইছিলাম। তারপরে হচ্ছে স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এগুলা তার হচ্ছে দেখা গেছে, ঠিক আছে? শাল ব্যবহার করা যায়, বাট না করাটাই বেটার, এইটাই দেখাবো, বুঝছো রেদওয়ান? এইটাই তোমারে দেখাবো যে শাল ব্যবহার না করে আমি কি সুন্দর করে সামারিটা লিখছি। তুমি জাস্ট আরেকটু 5 মিনিট ধৈর্য ধরো, তোমার উত্তর তুমিই পায়ে যাবা। তারপর ধরো সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ স্পেসক্রাফট ভস্টক, এই যে এখন কি এটা একটা সাকসেসফুল ব্যাপার যে সাকসেসফুল লঞ্চ হয়েছে, ঠিক আছে? এটা আমার একটা ব্যাপার, ভস্টক এত সালে তার ওন ফ্লাইটের জন্য সে প্রিপেয়ার্ড হয়েছে, আচ্ছা মানলাম। অন দ্য মর্নিং অফ 16 জুন, তাহলে কি সে কী করছে, প্যারাশুটে সে করছে। তারপরে হচ্ছে কমিউনিকেশন আফটার ফিনিশিং শিল ফল্টলেসলি, তার মানে সেটা খুব সুন্দরভাবে চলছে। আমার সব কিছু বলা হইল, ঠিক আছে? এখন এই যে তুমি যেটা বললা যে শাল ব্যবহার করা যাবে নাকি, এখন এইটা পড়ে তুমি কি বুঝলা? আসলেও এটা পড়ে তুমি কি বুঝলা ভাই বলো তো? এইটা পড়ে তুমি কি বুঝলা? এটা পড়ে বুঝলা সে একজন কসমোনট বা অ্যাস্ট্রোনট, ঠিক আছে? দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, ওটা পরে দেখায় দিব প্যাসেজের। আসলে জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? আইডিয়া জেনারেশনের জন্য, যাতে একদম নতুন প্যাসেজ হইলেও তোমরা লিখতে পারো। তো ফার্স্ট পেপার যখন তোমাদের করাবো না, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তার সে হচ্ছে রাশিয়ান প্রথম কসমোনট, ঠিক আছে? সে হচ্ছে প্রথম কসমোনট, এটা একটা ইম্পর্টেন্ট ইনফো। আচ্ছা তার বাবা, ঠিক আছে? তার বাবা কি বুঝলাম নিজেই বুঝি নাই, সমস্যা নেই। আমি প্যাসেজ, তুমি কি 26 ব্যাচ, তুমি কি 26 ব্যাচ নাকি দিগন্ত, এটা বলো।
26 ব্যাচ হইলে এই প্যাসেজ যদি আগে পড়া না থাকো তাহলে তোমার একটু রিলেট করতে কষ্ট হবে। আমি তোমাকে সংক্ষেপে গল্পটা বলি। এইখানে তোমার ভ্যালেন্টিনা টেরেস্কোভা নামক একজনের কথা বলা হয়েছে, ভ্যালেন্টিনা টেরেস্কোভা নামে একজনের কথা বলা হয়েছে। এখন সে কই জন্মাইছে, তার স্কাই ডাইভিংয়ে আগ্রহ ছিল, তারপর সে ভস্টকটা কিভাবে লঞ্চ করছে, ঠিক আছে, এগুলা নিয়ে বলছে। ভাই প্যাসেজ দেখাবো, ঠিক আছে, প্যাসেজ দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট পেপারে তোমাদের আমি প্যাসেজের একটা ভিডিও দিয়ে দিবনি, তোমরা দেখো। এটা আমি তোমাদেরকে সামারি লেখা শিখাচ্ছি, তোমাদেরকে আমি সামারি লেখা ভাইয়া শিখাচ্ছি। প্যাসেজ তো তোমাদেরকে আমি শিখাচ্ছি না, প্যাসেজের থেকে আইডিয়া জেনারেশন করে কিভাবে সামারি লিখবা এইটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ফাইট এগেনস্ট রেসিজম হবে ভাইয়া। আচ্ছা, তাহলে তুমি মনে হয় এই প্যাসেজটা পড়ো নাই। তো প্যাসেজে কি কি বর্ণনা করা হয়েছে আসো আমরা দেখি। তাহলে ভ্যালেন্টিনা টেরেস্কোভা নিয়ে আমি অনেক কথা বলছি। একটা কথা বলছি হচ্ছে যে সে কোথায় জন্মাইছে, তার বাবা মার ব্যাপারে বর্ণনা দেওয়া হয়েছে, সে কোথায় স্কুল জীবন অতিবাহিত করছে সেটা বলা হয়েছে। তারপরে হচ্ছে তার যে স্বপ্ন ছিল এগুলা নিয়ে কিভাবে কি করছে এগুলা নিয়ে আমার ডিটেলসে বলা হয়েছে। আচ্ছা, বললাম ডিটেলসে আমি বললাম। তাইলে এখন এই জায়গায় দেখো আমার মেইন লার্নিংটা কি। এই জায়গায় দেখো তার বাবা ট্রাক্টর ড্রাইভার এবং মা টেক্সটাইল প্ল্যান্টে কাজ করতো। আচ্ছা, এই জিনিসটা কি আমার হুবহু লেখার দরকার আছে? আমরা তো বুঝতেই পারতেছি ট্রাক্টর ড্রাইভার আর টেক্সটাইলে প্ল্যান্টে কাজ করা মানে কি। কাজ করা মানে হচ্ছে সে একটা পোর ফ্যামিলি থেকে আসছে। তাহলে একটু ঘুরায় বলতে পারি, প্যারাফ্রেজ করে বলতে পারি হি ওয়াজ বর্ন অফ এ পোর প্যারেন্টস। ঠিক আছে, হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস, তার মানে সে কিসে জন্মাইছে, সে গরিব একটা ফ্যামিলিতে জন্মাইছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমাদের কি বলা আছে, সে ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে তার এডুকেশনটা কমপ্লিট করছে। সেই আমলে কি যে ডিস্টেন্স লার্নিং ছিল, হয়তো বা রেডিওর মাধ্যমে কোনো প্রোগ্রাম শুনে শুনে সে শেষ করছে। তাহলে এই জিনিসটারে কিন্তু আর প্যারাফ্রেজ করতে পারতেছি না, তাহলে এই জিনিসটাই লিখতেছি হি কমপ্লিটেড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং। আচ্ছা, এখন তার ইন্টারেস্টটা কিসে ছিল? মহাকাশ রিলেটেড কাজে তার হচ্ছে মাহিন খান, আমি বলতেছি এই লাইনটা শেষ করি। তার কিসে ইন্টারেস্ট ছিল? প্যারাশুটিংয়ে ইন্টারেস্ট ছিল কিংবা স্কাই ডাইভিংয়ে ছিল, এগুলো কিন্তু এখানে আমি দাগাইছি। এই জিনিসটাই হচ্ছে বলতেছি। এবার প্যারাফ্রেজের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে হবে ভাইয়া। ঠিক আছে, বুঝছো যে কিভাবে প্যারাফ্রেজ নিয়ে আলাদা ক্লাস নিব। সবসময় প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের জাস্ট বিগিনিং, আর শেষ ক্লাসটা হচ্ছে আমাদের জার্নির দ্য এন্ড। সবসময় এইখানে যাবা, এইখানে গিয়ে তারপরে তুমি বুঝতে পারবা যে তুমি কি শিখছো। এইখানে থাইকে তুমি কোনো দিন বুঝতে পারবা না এই জায়গায় গেলে তুমি কি শিখবা। ঠিক আছে, আচ্ছা আসো, তার স্কাই ডাইভিং এবং প্যারাশুটিং নিয়ে তার কি ছিল? আগ্রহ ছিল, এটা আমি লিখলাম। আচ্ছা, এইখানে দেখো আমি আরও কিভাবে প্যারাফ্রেজ করছি। এখানে অনেকগুলো কিন্তু টেস্টের কথা বলা আছে। এই যে দেখো হি হ্যাড টু আন্ডারগো, মানে তার এই মহাকাশযানে যাওয়ার জন্য বা মহাকাশে যাওয়ার জন্য তার অনেক কিছুর মধ্য দিয়ে যাইতে হয়েছিল। এখন ওই টেস্টগুলোর নাম কি? ওয়েটলেস ফ্লাইটস, তারপর ধরো আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস, পাইলট ট্রেনিং, তারপর কি এই যেগুলো কত কিছু লিখছি, এতগুলা টেস্টের নাম লিখছি ভাইয়া। এই যে একটা টেস্টের নাম, এই যে একটা টেস্টের নাম, এই টেস্টগুলো তার দিতে হয়েছে। এখন তুমি আমারে বলো সামারিতে কি আমি এতগুলা লিখবো? সামারিতে আমরা কি সেন্টেন্স লিখবো ভাইয়া? কনসাইজ অ্যান্ড কম্প্যাক্ট সেন্টেন্সেস। তার মানে আমি কনসাইজ এবং কম্প্যাক্ট সেন্টেন্স যদি লিখি ভাই, আমার তো এখানে কী কী টেস্ট আমার এটা লেখারই দরকার নেই। আমার এখানে কী টেস্ট আছে আমার জানারই দরকার নেই, আমি এগুলো বাদ। আমার তার বিভিন্ন টেস্টের মধ্য দিয়ে যাইতে হয়েছে। এখানে আন্ডারগো ব্যবহার করা হয়েছে, তার সেটার মধ্য দিয়ে যাইতে হয়েছে। তার সেটার মধ্য দিয়ে যাইতে হয়েছে মানে কি ভাই বলো তো? সে ওইটার মধ্য দিয়ে পাস করছে, সে ওই পরীক্ষাগুলো পাস করছে। তাইলে কি লিখলাম? আফটার পাসিং মেনি টেস্ট হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ কসমোনট। সে হচ্ছে মহাকাশযানকারী হইতে পারছিল। তারপর ভাই এখানে আমার অনেক বর্ণনা দেওয়া আছে যে সে হচ্ছে কি করছে না করছে, কিন্তু তার ফার্স্ট ফ্লাইটটা নিয়ে আমরা কথা বলবো। কারণ কি তার ফার্স্ট ফ্লাইটটা নিয়েই বলা আছে এবং ইম্পর্টেন্ট। তাইলে তার ফার্স্ট ফ্লাইটের এই যে সালটা আমরা দিয়ে দিলাম। আমাদের সামারি শেষ। আমরা কি এই জায়গায় লিখছি দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট কি লিখছি বলো তো? দিস প্যাসেজ ইজ অ্যাবাউট কি লিখছি বলো তো?
আমরা কিন্তু লিখিনি। তাহলে সামারিটা কিভাবে আইডিয়া জেনারেশন করব বুঝতে পারছো? কিভাবে আইডিয়া জেনারেশন করব বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো যে ভাই আইডিয়া জেনারেশনটা বুঝতে পারছি, বলো সামারির এতটুকু তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। 26 ব্যাচের স্পেশালি যারা আসো ওই প্যাসেজ পড়া না থাকলে ফার্স্ট ক্লাস তো তোমাদের একটু রিলেট করতে হালকা একটু প্রবলেম হইতে পারে। সো ভাইয়া যেভাবে বুঝাইলাম আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। বলো তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছো কিনা তোমরা একটু আমাকে জানাও যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার আমরা বুঝতে পারছি, আর কি কি তোমাদের কোশ্চেন আছে আমাকে একটু জানাও। আচ্ছা অনিরুদ্ধ বলছো ক্লিয়ার। আচ্ছা দিগন্ত ক্লিয়ার। আমাদের কামরুল স্যার বলছে ইয়ারটা না লিখতে না, হ্যাঁ ইয়ারটা না লেখাই বেটার, বাট এখানে আমি একটা স্পেশাল ডেট তো এই জন্য দিছি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বুঝতে পারছি ভাইয়া। দেখছো ফাইন, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবো, সমস্যা হবে না। পায়েল বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এখানে আমি আমেরিগো প্যাসেজটা দিয়ে দিছি, যেহেতু তোমাদের অনেকেরই পড়া নাই, তোমরা এই প্যাসেজটা দেখলেই বুঝতে পারবা, যারা বাকিরা আসো তারাও বুঝতে পারবা, সমস্যা হবে না। তো আমরা আসো আমরা একটা কবিতা পড়ি, আমরা একটা কবিতা পড়ি, কবিতার সামারি কিভাবে লিখতে হয়, ঠিক আছে। মোটামুটি ক্লিয়ার। তুমি কত ব্যাচ? আব্দুল্লাহ আল আবিদ 26 ব্যাচ। মোটামুটি ক্লিয়ারই তুমি হও, সমস্যা নাই। তোমার বন্ধুদের চেয়ে তুমি 1000 গুণ আগায় থাকবা, তারা যখন এগুলা পড়বে তোমার তখন ওগুলা 2 বার শেষ হয়ে যাবে, ঠিক আছে। সামারিটা আমরা এখন এইটা পড়ি। আসো আমাদের এইটা থেকে ডিউতে যে কতবার কোশ্চেন আসছে, এই ড্রিম পয়েন্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, ডিউতে রিটেনে আসে, বুঝছো। সো আমরা কবিতার সামারিটা কিভাবে পড়বো সেটা আমরা একটু দেখি, যে কবিতার সামারি কিভাবে পড়বো। হ্যাঁ 26 ব্যাচ, এর জন্যই তুমি প্যাসেজগুলো আগে পড়ো নাই, এজন্যই তোমার এরকম লাগতেছে। দেখবা আমার ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদে ফ্রিতে হচ্ছে তোমার ম্যান্ডেলা প্যাসেজটা আছে। এখন যেহেতু ফ্রি আসো ভাইয়া, ক্লাসটা দেখে নিও, দেখবো অনেক কিছু শিখতে পারতেছো, অনেক কিছু শিখতে পারতেছো, এবং মানে তুমি বুঝবা যে ফার্স্ট পেপার আসলেও কীভাবে পড়া উচিত। এখন এই জায়গায় তোমাদের জাস্ট আমি আইডিয়া জেনারেশন শিখাইলাম, যে তুমি কিছুই পারো না, জাস্ট ধরে ধরে আইনা বসায় কীভাবে সামারিটা লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা আসো আমরা আগে কবিতাটা ডিটেলসে পড়ি। কবিতাগুলো আমাদের ডিটেলসে কেন পড়তে হবে ভাইয়া বলো তো? কবিতাগুলো আমার পড়তে হবে যাতে আমি মানে কি হয় বলো তো, যাতে আমি কবি কি বুঝাইছে এটা বুঝতে পারি। এজন্য তোমাদের সুবিধার জন্য, একমাত্র তোমাদের সুবিধার জন্য এখানে বাংলা অনুবাদটাও অ্যাড করে দিছি। এখানে বাংলা অনুবাদটাও অ্যাড করে দিছি যে কি কি আছে। তো কবিতার জন্য আমি কয়েকটা কাজ একটু মাথায় রাখতে বলবো। সেটা হচ্ছে কবির নামটা একটু মাথায় রাখিও। অনেক সময় কৃষি গুচ্ছতে দিয়ে দেয়, আশা করি তোমাদের কৃষি পর্যন্ত কারো এক্সাম দেওয়া লাগবে না, বাট তারপরেও একটু জেনে রাখো। হ্যাঁ ঢাবিতে খুব একটা দেয় না, আর্টস কমার্সের ইউনিটে 2-1বার দিছিল, ঠিক আছে। জার্সি চাই, গ্রুপ আরও বড় হোক, 50,000 হোক, ঠিক আছে, তাইলে হবে। হ্যাঁ রেদওয়ান তুমি বাংলা অনুবাদ বুঝো না দেখেই এই যে এই জায়গায় আমি অনুবাদ দিয়ে দিছি। আসো আমরা হচ্ছে এখন পড়ি, ঠিক আছে। আমরা পড়লেই বুঝতে পারবো। আমরা আজকে 2টা কবিতার সামারি দেখবো এবং তোমার 100% ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। তো চলো আমরা একটু দেখি। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সব মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে স্বপ্ন দেখে না। দেখো এটা কবি কেন বলছে যে সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে দেখে না? এক একজনের স্বপ্ন দেখার স্তরটা এক এক রকম। হয়তোবা তোমার কাছে যেটা স্বপ্ন আরেকজনের কাছে সেটা খুব নর্মাল কোনো একটা কিছু, ঠিক আছে। সো এক একজনের স্বপ্নটা এক এক লেভেলে হয়, এক এক লেভেলে তারা স্বপ্ন দেখে। কেউ হয়তো স্বপ্ন দেখে ভালো একটা ভার্সিটিতে পড়বে। এখন যে ভালো একটা ভার্সিটিতে পড়ে সে হয়তো ভাবে ভালো একটা জব করবে, যে একটা ভালো একটা জব করে সে হয়তো স্বপ্ন দেখে সে আরও কীভাবে প্রমোটেড হবে বা কীভাবে আরও প্রমোশন হবে। সো এরকম সবাই কিন্তু স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্নটা এক না, বা সমভাবে সবাই স্বপ্নটা দেখে না, ঠিক আছে। এবং স্বপ্ন দেখার মধ্যেও এখানে ঝামেলা আছে। কি ঝামেলা আছে এইটাই আমাদের পরবর্তীতে বলতেছে। দোজ হু ড্রিম বাই নাইট অ্যান্ড ডাস্টি রেসেস অফ দেয়ার মাইন্ড, যারা ধরো হচ্ছে অ্যান্ড ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ওয়াজ ভ্যানিটি, ঠিক আছে। ধরো যারা রাত্রে স্বপ্ন দেখে, মানে যারা কোনো এখানে বোঝাইতে চাইছে যারা মানে দিবার মানে ওইটাকে কি বলে, দিবা স্বপ্ন দেখে একরকম, যে যারা স্বপ্ন দেখে ঠিকই কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো কাজ করে না, ঠিক আছে। ভ্যানিটি মানে কি বলতো? ভ্যানিটি মানে ওইটা দেখে এটারে মিথ্যা আবিষ্কার করলো, যে সে স্বপ্ন দেখতেছে, ধরো সে ঢাবি ক্র্যাক করবে, সে বুয়েট ক্র্যাক করবে, সে মেডিকেল ক্র্যাক করবে, সে সারা রাত ধরে স্বপ্ন দেখতেছে, সব কিছু করতেছে, কিন্তু সে স্বপ্ন অনুসারে সে কোনো কাজ করতেছে না, সে সেই স্বপ্ন অনুসারে কোনো কাজ করতেছে না। তাহলে কি তার স্বপ্নটা সফলতা পাবে? না।
পুরাটাই কিন্তু মিথ্যা হয়ে যাবে। তাহলে কি ওয়াজ ইন ভ্যানিটি, বাট ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। ঠিক আছে, কিন্তু যারা আসলেই পরিশ্রম করে, এখানে বোঝাইতে চাইছে যারা আসলেই পরিশ্রম করে, ঠিক আছে, তারা কিন্তু আসলে ডেঞ্জারাস লোক, ঠিক আছে, ভয়ানক লোক। কারণ তারা চোখ খোলা রেখে স্বপ্ন দেখে, তারা চোখ বন্ধ করে স্বপ্ন দেখে না। এখানে চোখ খোলা রেখে স্বপ্ন দেখে মানে কি, তারা পরিশ্রমের সাথে স্বপ্ন দেখে। তারা যে স্বপ্নটা দেখে সেটাকে সত্যতে কনভার্ট করার জন্য, সেটারে মানে একদম বাস্তবে রূপদান করার জন্য তারা হচ্ছে স্বপ্নটা দেখে এবং তারা পরিশ্রম করে এবং তাদের স্বপ্নটা সত্যি হয়। তাহলে ভাই আমার এখানে মূল কথাটা কি, মানে সবাই সমানভাবে স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখার মধ্যেও পার্থক্য আছে। ঠিক আছে, আর বেশিক্ষণ হবে না, আর 10-15 মিনিট হায়েস্ট হবে, বা নাও হইতে পারে। আমি তোমারে বলি, সবাই স্বপ্ন হচ্ছে সমানভাবে দেখে না, কিন্তু স্বপ্নটা সবাই দেখে। ঠিক আছে, খালি স্বপ্ন দেখলেই হবে না, যারা স্বপ্নই শুধু দেখে, বাস্তবায়নের জন্য কোনো কাজ করে না, তাদের কিছুই হয় না, তাদের সব কিছুই মিথ্যা হয়। কিন্তু যাদের হচ্ছে চোখ কান খোলা রেখে স্বপ্ন দেখে, সঠিক পরিশ্রম করে, তাদের স্বপ্নটা সত্যি হয়। তাই এই জিনিসটাই আমাদের বুঝাইছে। তো কবিতার লাইনে যে যারা ছিল রিদওয়ান প্লাস আদার্স, যারা 26 বছর আসছো, তারা একটু ভাই বলো তো এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা, এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা জানাও। তাইলে আমরা এখন আসো সামাইটা একটু নিজের ভাষায় ন্যারেটরের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ কবি যে কথাটা বলছে সেই কথাটাই আমরা একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, এইটার পর আমরা আরেকটা কবিতা দেখবো। হ্যাঁ, রেদওয়ান বলছো ক্লিয়ার। আচ্ছা চলো আমরা দেখি। সাম পিপল ড্রিম অ্যাট নাইট, ওই যে কিছু মানুষ রাতে স্বপ্ন দেখে। ঠিক আছে, আচ্ছা, দ্য ড্রিম প্রুভস টু বি ফলস ইন দ্য মর্নিং, তার মানে সে রাতে স্বপ্নই দেখে কিন্তু সকালে উঠে দেখে সেটা মিথ্যা। ওই যে ভ্যানিটি ছিল না, ভ্যানিটি শব্দটারই আমি এই জায়গায় প্যারাফ্রেজ করছি, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ কল্ড আনরিয়াল ড্রিম, তার মানে তারা মিথ্যা স্বপ্ন দেখে, তারা মিথ্যা স্বপ্ন দেখে। কারণ কি, তারা কোনো পরিশ্রম করে না, তারা মিথ্যা স্বপ্ন দেখে। আচ্ছা, ভালো কথা। অন দ্য আদার হ্যান্ড, একটা কানেক্টরস ইউজ করছি, কোহেসিভ ডিভাইস তোমাদের দেখাবো। সাম পিপলস ড্রিম কিপিং দেয়ার আইস ওপেন, আর কিছু মানুষ চোখ খোলা রেখে স্বপ্ন দেখে। কিছু মানুষ হচ্ছে চোখ হচ্ছে খোলা রেখে স্বপ্ন দেখে, ঠিক আছে, মানে তারা পরিশ্রম করে যায়। দে মেক দেয়ার ড্রিম ট্রু থ্রু হার্ড ওয়ার্ক, তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের স্বপ্নটাকে সত্যি করে। অ্যান্ড, এই অ্যান্ডের আগে কমাটারে বলা হয় অক্সফোর্ড কমা, দেখাবো এটা, জাস্ট নামটা জেনে রাখো। অ্যান্ডের আগে কমা থাকলে অক্সফোর্ড কমা হয়, ফার্স্ট পেপারে আমরা পড়ি এটা। অ্যান্ড দে বিকাম সাকসেসফুল, তার মানে যারা সঠিক পরিশ্রম করে এবং স্বপ্নই শুধু দেখে না, সঠিক পরিশ্রম করে, তারা কি সফল হয়। তাহলে এই যে ড্রিম পয়েন্টটা তো যে তোমরা পড়লা, কোনো সমস্যা আছে নাকি বলো, কোনো সমস্যা আছে কি না আমাকে একটু বলো। এবং পুরা ক্লাসে তোমার কোনো সমস্যা আছে কিনা বলো। এখন তোমাদের আমি সমস্যা শুনবো, কার কি সমস্যা আমাদের জানাও। পুরা ক্লাসের পরে কার কি সমস্যা আমাদের জানাও। এখন কলেজ অ্যাডমিশনের ক্লাসে কোহেসিভ ডিভাইস পড়ানো হয়েছে, পড়াইছি কি? হ্যাঁ পড়াইছি, মোটামুটি হালকা পাতলা পড়াইছি, যতটুকু পড়াইছি কাভার হয়ে যাবে কলেজ অ্যাডমিশনের জন্য। না ভাই, অল ক্লিয়ার। 26 বেশ বেশি বেশি বলো, ক্লিয়ার নাকি? তোমাদের বোঝাটা বেশি দরকার, তোমরা বুঝছো মানে সবাই বুঝছে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের ক্লাস 1, ঠিক আছে। এই জিনিসগুলা যখন ঢাবিতে পরীক্ষা দিতে যাবা তখন বুঝবা যে আসলে ভাইয়া কি পড়াইছে, তখন ভাইয়ার মর্ম বুঝবা। ক্লিয়ার? বাকির একটু বলো তো। ক্লিয়ার? মাহির খান বলছো ক্লিয়ার। মাহির একটা প্রশ্ন করছিল, আগে চলে গেছে, কি জানি প্রশ্নটা ভালো একটা প্রশ্ন লাগছিল, বাট খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা, কমেন্টগুলো চেক করি। আচ্ছা, মনে রিপ্লাই করছিলাম। বাংলা ক্লিয়ার 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 ভাইয়া। আচ্ছা, কলেজ অ্যাডমিশনের টপিকগুলো, হ্যাঁ ভাইয়া সেন্টেন্সের স্ট্রাকচার পড়াবেন। সেন্টেন্সের স্ট্রাকচার তোমাদের একটু, ভাই সেন্টেন্সের স্ট্রাকচার বলতে কি বুঝাইতে চাইতেছ আমার একটু বলো তো। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় পড়াবো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কেমনে নেয় পড়াবো। এগুলা তো 6-7-এর বিষয়, বাট কলেজ অ্যাডমিশনেও দেখাইছি। তারপর ধরো এখান থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে বানায়, তারপর ধরো সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্সে কিভাবে নেয়, কমপ্লেক্সে কম্পাউন্ড কিভাবে নেয়, এগুলা পড়াইতে বলতেছো। 2-3টা সেন্টেন্স কিভাবে একটা সেন্টেন্স বানাবো। আচ্ছা, 2-3টা সেন্টেন্স কিভাবে একটা সেন্টেন্স বানাবো আজকে একটু জাস্ট
তোমাদের কি দেখাইলাম, জাস্ট ঝলক দেখাইলাম আজকে তোমাদের একটু, ঠিক আছে। এই জিনিসটা আমরা ডিটেলসে শিখবো হচ্ছে প্যারাফ্রেজিং নামে একটা টপিক আছে, প্যারাফ্রেজিং টপিকে আমরা ডিটেলসে শিখবো, ঠিক আছে, আমরা ডিটেলসে শিখবো, ঠিক আছে। তো আর আর কারো কোনো প্রবলেম আছে নাকি জানাও। তোমরা কিছু কিছু মানে কোশ্চেন দেখলে আমার মনে হয় তোমরা মনে হয় ইন্টারে উঠে ইংলিশ পড়া শুরু করছো, 9-10 হয়তো বা ইংলিশটা পড়ো না ওইভাবে, বাট একটু হলেও কিন্তু আমাদের নলেজ নিয়ে আসতে হয়, ঠিক আছে। আমরা একদম জিরো থেকেই শুরু করি, বাট একটু হলেও নলেজটা থাকলে ব্যাপারটা ভালো দেখা যায়, তোমরাই উপকৃত হবে আর কি। তো আর কোনো প্রশ্ন আছে নাকি জানাও, অল ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। আর কোনো প্রবলেম না থাকলে আজকে হচ্ছে এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে এই যে আমাদের বাকি যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো আর হচ্ছে আমাদের 2-3টা কবিতা পড়লেই হবে, এগুলো হচ্ছে আমরা দেখাই দিব। সামি বলছো লাজিনা ইসলাম সামি, অল ক্লিয়ার। তাহলে ঠিক আছে ভাইয়া, আমাদের নেক্সট ক্লাস আবার কালকে হবে একই টাইমে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সামারির আমাদের সেকেন্ড ক্লাস নিয়ে, ঠিক আছে। ভোকাবুলারি কীভাবে স্ট্রং করবো, ফার্স্ট পেপার ভালোভাবে পড়তে হবে, ভোকাবুলারি সিরিজটা কমপ্লিট করবো, এটা দেখা শুরু করে দাও, প্লাস ভোকাবুলারি শিট দেবো, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে আবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। বাই বাই সবাইকে।